একটি রহস্যময় বন্ধ ঘর, ভেতরে নিথর রক্তাক্ত দেহ, আর অপরাধের সমস্ত প্রমাণ ছাই করে দেওয়ার জন্য দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। আততায়ী ভেবেছিল আগুনের লেলিহান শিখা তার সব পাপ ঢেকে দেবে, কিন্তু নিয়তির পরিহাসে শেষ রক্ষা আর হল না। আজ আমরা এমন এক রোমহর্ষক সত্য অপরাধের গল্প শুনব, যা শুধু বাংলাদেশের অপরাধ ইতিহাসকেই নাড়া দেয়নি, বরং পুলিশের গোয়েন্দা বিভাগকেও এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছিল। অপরাধের অন্ধকার জগতের এই রোমাঞ্চকর ইনভেস্টিগেশনটি পুরোটা জানতে এবং এই মামলার সমস্ত অজানা রহস্যের উন্মোচন দেখতে আমাদের ট্রু ক্রাইম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ঘটনার শুরু 2021 সালের 30 মে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কলাবাগানের প্রথম লেনের 50/1 নম্বরের একটি অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে। প্রতিদিনের মতো সকালের সূর্য উঠেছিল, কিন্তু গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট সোনোলজিস্ট ডাক্তার কাজী সাবিরা রহমান লিপির জন্য সেই সকালটি আর সাধারণ ছিল না। সাবিরার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে হঠাৎ তীব্র ধোঁয়া বের হতে দেখে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দরজা বাইরে থেকে বন্ধ ছিল না, কিন্তু শোবার ঘরের ভেতরের অবস্থা দেখে উপস্থিত সবার রক্ত হিম হয়ে যায়। বিছানার তোশকের ওপর উপুড় হয়ে পড়েছিল ডাক্তার সাবিরার নিথর দেহ, আর তার শরীরের কিছু অংশ আগুনে পুড়ছিল। প্রথম দেখায় মনে হয়েছিল এটি হয়তো একটি সাধারণ অগ্নিকাণ্ড বা শর্ট সার্কিট থেকে লাগা আগুন, যা ঘুমন্ত অবস্থায় ডাক্তারকে গ্রাস করেছে। কিন্তু ফায়ার সার্ভিস ও পুলিশ যখন লাশটি উদ্ধার করে পরীক্ষা করে, তখন পুরো দৃশ্যপট বদলে যায়। ডাক্তার সাবিরার গলায় গভীর ক্ষতচিহ্ন এবং পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের দাগ স্পষ্ট হয়ে ওঠে। গোয়েন্দারা মুহূর্তেই বুঝতে পারেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার একটি হত্যাকাণ্ড। খুনি কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং ডাক্তার সাবিরার মৃতদেহের ওপর তোশক চাপিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল, যাতে সমস্ত ফরেনসিক আলামত ও আঙুলের ছাপ পুড়ে ছাই হয়ে যায় এবং পুলিশ একে দুর্ঘটনা ভেবে ভুল পথে চালিত হয়। খবরের তীব্রতায় পুরো দেশ যখন স্তব্ধ, তখন পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক অতলান্ত রহস্যের মুখোমুখি দাঁড়ায়। এই রহস্যময় ফ্ল্যাটটিতে ডাক্তার সাবিরা একা থাকতেন না। 3 কক্ষের এই ফ্ল্যাটে তার সাথে আরও 2টি মেয়ে সাবলেট হিসেবে থাকতেন। এদের মধ্যে একজন ছিলেন মডেল কানিজ সুবর্ণা, যিনি ঘটনার রাতে পাশেই নিজের রুমে ঘুমাচ্ছিলেন, এবং অন্যজন ছিলেন এক তরুণী, যিনি ঘটনার কয়েকদিন আগে থেকেই নিজের গ্রামের বাড়িতে ছিলেন। পুলিশ তাদের প্রাথমিক তদন্তে এই ফ্ল্যাটের মানুষদের এবং বাড়ির তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকারকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরে নেয়। গোয়েন্দারা কানিজ সুবর্ণাকে ম্যারাথন জেরা করেন যে কিভাবে পাশের ঘরে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটে গেল, অথচ তিনি টের পেলেন না। কানিজের বয়ান ছিল তিনি রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং কোনো প্রকার চিৎকার বা ধস্তাধস্তির শব্দ শোনেননি। শুধু সকালে ধোঁয়ার গন্ধে তার ঘুম ভাঙে। অন্যদিকে বাড়ির কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষীদের কড়া জিজ্ঞাসাবাদ করা হয় যে ঘটনার রাতে বহিরাগত কেউ ভবনে প্রবেশ করেছিল কিনা। কিন্তু ভবনের রেজিস্টার খাতা এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির প্রবেশের প্রমাণ পায়নি। তদন্তকারীরা তখন এক চরম গোলক ধাঁধায় পড়ে যান যে বাইরের কেউ যদি না আসে, তবে ঘরের ভেতরের লক অক্ষত রেখে কে এই নৃশংসতা চালালো। তদন্তের এই পর্যায়ে পুলিশ আরও কয়েকটি ভুল ও বিভ্রান্তিকর দিকে চালিত হয়েছিল। ডাক্তার সাবিরার প্রথম স্বামী, যিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি অনেক বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর সাবিরা দ্বিতীয় বিয়ে করেছিলেন AKM শামসুদ্দিন আজাদকে, কিন্তু তাদের দাম্পত্য জীবন মোটেও সুখের ছিল না। এই কলহের জেরে
ডাক্তার সাবিরা তার দ্বিতীয় স্বামীকে ছেড়ে কলাবাগানের এই ফ্ল্যাটে আলাদা থাকতে শুরু করেন। কাকতালীয়ভাবে ঘটনার রাতে তিনি ফ্ল্যাটে সম্পূর্ণ একা ছিলেন, কারণ সাবলেটের একজন বাসায় ছিলেন না এবং অন্যজন ঘুমিয়েছিলেন। পুলিশ প্রথমে ধারণা করেছিল হয়তো পেশাদার কোনো চোর বা ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে ডাকাতির উদ্দেশ্যে এই খুন করেছে। কিন্তু ঘরের মূল্যবান গহনা ও টাকা পয়সা সব অক্ষত থাকায় সেই তত্ত্ব শুরুতেই ভেস্তে যায়। প্রতিপক্ষ বা কোনো পেশাদার খুনি চক্রের সম্পৃক্ততা খোঁজার জন্য ডাক্তার সাবিরার হাসপাতালের সহকর্মী ও পরিচিতদের তালিকা তৈরি করা হয়, কিন্তু সেখানেও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তদন্ত যখন সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই ক্রাইম সিনের একটি অত্যন্ত সূক্ষ্ম এবং আপাত দৃষ্টিতে অবহেলিত সূত্র পুরো মামলার মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। সিআইডির ফরেনসিক টিম ঘরের মেঝে থেকে পোড়া বিছানার পাশ থেকে সিগারেটের দুটি ফিল্টার বা অবশিষ্টাংশ উদ্ধার করে। ডাক্তার সাবিরা নিজে ধূমপায়ী ছিলেন না এবং ফ্ল্যাটের অন্য মেয়েদেরও ধূমপানের অভ্যাস ছিল না। আরও আশ্চর্যের বিষয় হল, ঘরের ভেতর কোনো অ্যাস্ট্রে বা ছাইদানি ছিল না, যার মানে খুনি সেখানে ধূমপান করেছে এবং ফিল্টার দুটি ফেলে গেছে। এই সিগারেটের ফিল্টার থেকে সংগৃহীত ডিএনএ প্রোফাইল পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে গোয়েন্দারা ডাক্তার সাবিরার ঘরের দরজার অটোলক মেকানিজমটি নিখুঁতভাবে বিশ্লেষণ করেন। দেখা যায় দরজাটি এমন ছিল যা বাইরে থেকে টেনে বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। খুনি ডাক্তার সাবিরার পরিচিত কেউ ছিলেন, যাকে সাবিরা নিজেই রাতে বা সকালে ঘরে ঢুকতে দিয়েছিলেন। খুনের পর খুনি বিছানায় আগুন ধরিয়ে দিয়ে ঘরের দরজা টেনে চলে যায়, যার ফলে বাইরে থেকে দরজা লক হয়ে যায় এবং খুনি কোনো চাবি ছাড়াই অনায়াসে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রযুক্তির সহায়তায় ডাক্তার সাবিরার মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড বা সিডিআর বিশ্লেষণ করতে গিয়ে এবং পারিবারিক কলহের সূত্র ধরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ঘটনার প্রায় 1 বছর পর 2022 সালের 19 এপ্রিল সাবিরার দ্বিতীয় স্বামী AKM শামসুদ্দিন আজাদকে গ্রেফতার করে। শামসুদ্দিনের আচরণ ও প্রাথমিক বয়ানে মারাত্মক অসংলগ্নতা ধরা পড়েছিল। পারিবারিক অশান্তি, মানসিক দূরত্ব এবং সাবিরার জীবনযাত্রার নানা দিক নিয়ে শামসুদ্দিনের উপর সন্দেহের তীর তীব্র হয়। পিবিআই সমস্ত তথ্য উপাত্ত ও ফরেনসিক এভিডেন্সের ভিত্তিতে তাকে রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারী সংস্থা নিশ্চিত হয় যে এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক ক্ষোভ ও গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব জড়িয়েছিল। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া সত্ত্বেও ডাক্তার সাবিরা রহমান লিপি হত্যা মামলার চূড়ান্ত রহস্য এখনও পুরোপুরি আদালতের টেবিলে প্রমাণিত হয়নি। মূল অভিযুক্ত স্বামী শামসুদ্দিন আজাদকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হলেও পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। পিবিআই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত থেকে একে একে 50 বার সময় নিয়েছে, যার কারণে ভুক্তভোগী পরিবার ও সাবিরার বৃদ্ধা মা এখনও চূড়ান্ত বিচার এবং চার্জশিটের অপেক্ষায় প্রহর গুনছেন। একটি সাজানো সংসার, উচ্চশিক্ষা এবং সমাজের সম্মানিত পেশায় থেকেও মানুষের জীবন কিভাবে হুট করে প্রদীপ নেভার মতো নিভে যেতে পারে, ডাক্তার সাবিরা হত্যাকাণ্ড আমাদের সেই নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। যে সমাজকে আমরা নিরাপদ ভাবি, সেই সমাজের 4 দেয়ালের ভেতরেই যখন এমন নৃশংসতা ঘটে যায় এবং বছরের পর বছর তদন্তের বেড়াজালে বিচার আটকে থাকে, তখন সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? আমাদের চারপাশের চেনা মুখগুলোর আড়ালে ঠিক কতটা অন্ধকার লুকিয়ে থাকে, তা কি আমরা কখনো সময় মতো আঁচ করতে পারব?